আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বাংলাদেশে চিকিৎসা সহ বিভিন্ন খাতে বিনিয়োগে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ব্যাংককে 2 সরকার প্রধানের বৈঠক। তীব্র দাবদাহে জনজীবনের সাথে বিপর্যস্ত কৃষি খাত। হিটস্ট্রোকে ব্রয়লার ও সোনালী মুরগির মৃত্যুতে দুশ্চিন্তায় খামারিরা। কৃষি ক্ষেত্রে অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বীকৃতি। টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। এবং ভারতে লোকসভা নির্বাচনে 2য় দফার ভোট গ্রহণ। রাহুল গান্ধী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও চিকিৎসায় থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরে সে দেশের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে বৈঠকে 2 দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে 5টি নথি, 1টি চুক্তি, 3টি সমঝোতা এবং 1টি লেটার সহযোগিতা বিষয়ক আগ্রহপত্র সই হয়। আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। থাইল্যান্ড সফরের 3য় দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সরকারি ভবনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। থাইল্যান্ডে সশস্ত্র বাহিনীর চৌকস দলের গার্ড অফ অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 2 দেশের 2 শীর্ষ নেতার একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে 2 দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে 5টি নথি, 1টি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও 1টি সহযোগিতা বিষয়ক আগ্রহপত্র সই হয়। সেগুলোর মধ্যে রয়েছে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি এবং জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা। মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার জন্য দুপক্ষ লেটার অফ ইনটেন্ট সই করে। পরে 2 দেশের 2 প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি প্রদানে অংশ নেন। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. বিমস্টেককে শক্তিশালী করে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো নিয়েও বৈঠকে আলোচনা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির ক্ষেত্রে থাইল্যান্ড গুরুত্বপূর্ণ ও গতিশীল অংশীদার বলে মনে করেন শেখ হাসিনা। I assure the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. চলতি বছরের শেষ দিক হতে যাওয়া বিমস্টেক শীর্ষ সম্মেলনের বর্তমান সভাপতি ও আয়োজক থাইল্যান্ড বাংলাদেশের কাছে সভাপতিত্ব হস্তান্তর করবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিনিয়োগ বাণিজ্য সহ সব ক্ষেত্রে এই সফর 2 দেশের সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে থাই প্রধানমন্ত্রী দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। We must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and MOUs that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation.
this official visit to remain a milestone in our bilateral relations. It has ushered in a new era of fruitful partnership between our two countries. বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। এ সময় থাইল্যান্ড আওয়ামী লীগকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তীব্র দাবদাহে দেশজুড়ে কৃষি ও পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। হিটস্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। খামারিরা ফ্যান ও পানির ঝর্ণা ব্যবস্থা করেও মুরগির মৃত্যু ঠেকাতে পারছে না। ভুট্টা, ধান, আখ ও সবজি ক্ষেত পুড়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি না থাকা এবং বৃষ্টি না হওয়ায় বিপাকে হাজারো কৃষক। ভোলা, যশোর, কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মাসুর শাকিল। দেশজুড়ে দাবদাহের তীব্রতা সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলে। ভোলা ও যশোরে পোলট্রি খামারগুলোতে ব্রয়লার ও সোনালী মুরগির হিট স্ট্রোক দেখা দিয়েছে। গরমের সাথে লোডশেডিংও বেড়েছে। এই তাপদাহে আমাদের অনেক মুরগি হিট স্ট্রোক করে মারা যাইতে আছে। কারণ যদি ঠিকমতো থাকতো তো মোটামোটাটা ব্যবস্থা নেওয়া যেত। ডেলি মুরগি মারা যাচ্ছে আমাকে, মানে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে, এত গরম। আমার ফার্মে পাকিস্তানি মুরগি ছিল প্রায় 1000 পিস। 1000 পিস থেকে মারা গেছিল এই তাপদাহের কারণে 5 পিস মারা গেছে। খামারিরা গরম থেকে মুরগি বাজাতে নানা ধরনের উদ্যোগ নিয়েও ফল পাচ্ছেন না। তাপমাত্রা এত বেশি, অন্য কিছুতেই কাজ হয় না। ফ্যান আছে, পানির শাওয়ার আছে, তারপরে এখানে খোলামেলা জায়গা, তারপরও বাচ্চা প্রতিদিন মারা যাইতেছে। বেশি পরিমাণে যাতে ওই ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারি, ভালো করে ঠান্ডা পানি থাকবে, কিছু ভিটামিন, মিনারেল, স্যালাইন দিতে হবে। টিনের চালের উপরে পানি ফোয়ারা দিয়ে টিনটা ঠান্ডা রাখার চেষ্টা করি। তারপরে দেখা যায় যে তাতেও হয় না, তখন ভিতরে ফ্যান, আমরা বড় বড় ফ্যান লাগাই দিই। খামারকে ঠান্ডা রাখা, খামারকে ঠান্ডা রাখার সহজ উপায় হলো খামারের উপরে চটের বস্তা দিয়ে স্প্রে করা, কতক্ষণ পরে পরে স্প্রে করা, আর এক স্যালাইন পানি অথবা লেবুর রস, সিবিট খাবারের পানির সাথে সরবরাহ করা। তীব্র দাবদাহে পানিশূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার গড়াই। পাম্প মেশিন নষ্ট থাকায় জিকের প্রধান ক্যানেলও পানিশূন্য। জিকের সেচ সহ অন্য কোনো পানির উৎস না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এই যে খেত মাঠগুলো দেখছেন না, সব শুকায় একদম, ভুট্টা সব মরে যাচ্ছে। কুমড়োর খেত লাগাইছি, কুমড়ো টুমড়ো সব শেষ হয়ে গেল, ধান ছিটা হয়ে যাচ্ছে। জিকের পানির আশায় লাগাইছিলাম, কিন্তু জিকের পানিও নেই এবং অন্য কোনো পানির ব্যবস্থাও নেই। এখানে কারেন্ট নাই কোনো, আমরা কিভাবে, বোরিং ছিল স্যালো দিয়ে উঠাম, কিন্তু পানি নাই, বোরিংয়ে পানি উঠছে না, কাজ কাম করা যাচ্ছে না। গরমে একদম যে সব রাস্তায় আসি সব বসে বসে পানি সারা দেওয়ার সময় আসি যাচ্ছে, এখন পানি পাচ্ছে না। কৃষিবিদরা বলছেন গরমের এমন পরিস্থিতি চলতে থাকলে বড় আবাদে বিপর্যয় হতে পারে। সেচের পরিমাণটা আরো বাড়াতে হবে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে দিনের বেলায় যেন সেচটা কম দেয়। এইটা মানে বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা সেচটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে। বৃষ্টি না হলে দাবদাহে সৃষ্ট হওয়ার সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদরা। মাসরুর শাকিল, চ্যানেল আই। টেকসই উন্নয়ন নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 23তম আন্তর্জাতিক দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বক্তারা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য খাতের উন্নতি ও জৈব সম্পদের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করার গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পরিস্থিতি উন্নয়নে তরুণ প্রজন্মের সম্পৃক্ততার তাগিদ দেন বক্তারা। আলিম আল রাজির রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রায় অপরিকল্পিত আর নির্বিচারে ধ্বংস হয়েছে প্রাকৃতিক সম্পদ। হুমকিতে পড়েছে পুরো জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 23তম আন্তর্জাতিক সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশ বিদেশের প্রাণীবিজ্ঞানীরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তি আর প্রকল্পের আবশ্যকতায় একমত বিশিষ্টজনরা।
আলোচনায় উঠে আসে নানান সংকট ও সমাধানের রূপরেখা। বায়োটেকনোলজির মাধ্যমে আমরা ভালো জেনেটিক্স করতে পারি, ভালো ব্রিড করতে পারি, তাহলে কি হবে, যত দ্রুত এটা করতে পারবো তত দ্রুত ভালো ভালো টেকনোলজি গ্রামে গঞ্জে যাবে, এই গ্রামের মানুষ ব্যবহার করবে এবং তাদের ইল্ড বাড়বে এবং তাদের প্রফিট বাড়বে। পোভার্টি এই শব্দটি এই বাংলাদেশে মুছে ফেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই পোভার্টির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না, পোভার্টি মুক্ত বাংলাদেশ হবে। পৃথিবীর যে এখন আশু কর্তব্য ওই যে বলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটাকে আরো মজবুত করা, পোভার্টি দারিদ্র্য, তার থেকে যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং তার সাথে যে আমাদের হেলথ, এই তিনটে বিষয়কে সংযুক্ত করে আমাদের চিন্তা ভাবনা আগামী দিনে গবেষণা প্রকল্পগুলোকে সঠিক করা। Climate is changing every day. We can now see in our own health every day. Temperature is 41.9 degrees Celsius and growing every day. So it will grow up to May month also. So you can think about it. আমরা বিজ্ঞানীরা যদি জনসাধারণের সঙ্গে মিশে তাদেরকে এর তাৎপর্যগুলো বুঝিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু সরকার আজকে আমাদের সহায়ক হতে পারে, আমরা তাদের সহায়ক হতে পারি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাস্তুতন্ত্র রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে সবার একযোগে কাজ করা প্রয়োজন। এর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব টেকসই উন্নয়ন। অতীতের যে কোনো সময় চাইতে বর্তমানে স্বাস্থ্য সুরক্ষায় প্রাণীবিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগোপযোগী গবেষণার মাধ্যমেই আমরা আগামী দিনের প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে নানা ধরনের দিক নির্দেশনা পাব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেচার বেসড সলিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই এই বিষয়ে অধিকতর গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে বাস্তবায়নে সবার এগিয়ে আসা প্রয়োজন। তরুণ প্রজন্মকে আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আসুন আমরা সেই কাজটি করি সবাই একসাথে হাতে হাত মিলিয়ে, কারণ দেশটা আমাদের, এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের এখানে একটা এ ফ্যাক্টর যুক্ত হচ্ছে এবং সেই এ ফ্যাক্টরটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর, এবং এই অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর মানুষের করা সমস্ত কাজগুলি আমাদের প্রকৃতির উপর এক ধরনের প্রভাব ফেলছে। অ্যানিমাল হেলথ এবং ফিশারিজ এবং হিউম্যান হেলথ, এটাকে ওয়ান হেলথ অ্যাপ্রোচে এখন আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক কন্টেনমেন্টের বিষয়গুলোকে আমরা কাজ করছি। আশা করি সকলে মিলে যদি আমরা এই জায়গায় গবেষণায় কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এ সকল সমস্যা থেকে উত্তরণের প্রধান হাতিয়ার দরিদ্র বিমোচন, নিরাপত্তা খাদ্য সরবরাহ এবং সুচিকিৎসার নিশ্চিতকরণ। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সবাইকে ন্যাচারাল বেসড সলিউশন খুঁজতে হবে। সেই সাথে আমি মুকিত বাবু ভাইয়ের কথায় বলতে চাই, ক্ষমতা এবং মমতা দিয়ে আমরা আসুন দেশটাকে গড়ে তুলি। সম্মেলনে প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ এবং বিশেষ অবদান রাখা সমিতির সদস্যদের সম্মাননা জানানো হয়। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। অর্থ আর প্রভাবের বিনিময়ে বিভিন্ন সময় যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নিয়েছেন, এমন প্রায় ৫,০০০ সনদ বাতিল হচ্ছে। জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে প্রযুক্তিগত সহায়তার জন্য বুয়েটের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চুক্তি হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জালিয়াতি করে বোর্ডের আসল সনদ সংগ্রহের খবর এখন কারো অজানা নয়। ৩১শে মার্চ মধ্যরাতে সার্টিফিকেট ছাপানো ও বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামানকে আটক করার পর তাকে বরখাস্ত করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসতে থাকে নানা খবর। শুধু বোর্ডের কর্মকর্তা কর্মচারী নন, সাংবাদিক, দালাল সহ অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া যায়। অব্যাহতি দেয়া হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে, আটক করা হয় তার স্ত্রীকেও। ডিবি কার্যালয়ে জাল সনদ সম্পর্কে তথ্যও দেন আলী আকবর। আমি জানি না তাই ভুল করছি কিনা আমি জানি না। অনুসন্ধানে জানা যায় কারিগরি বোর্ড থেকে ৫,০০০ সনদ জাল করা হয়েছে। যে সনদের স্বাক্ষর, কাগজ, তথ্য সবই মূল সনদের। প্রাথমিক পর্যায়ে ২০০৭ সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদ ফরেনসিক অডিটের মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সার্ভারের মধ্যে এখন ৫,০০০ বা ৭,০০০
বিষাক্ত সাপ এটা কিলবিল করতেছে। এই সার্ভারকে ক্লিন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। কুয়েটের আইসিডি জীবন দেখেছে তারা পুরো ডিপার্টমেন্ট চলে আসছে। আমরা একটা ফরেন্সিক অডিট করব, আর এটা করলে এটা বের করা যাবে, আমরা ম্যাপিং করব। কারিগরি শিক্ষা বোর্ডে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর শিক্ষার্থী আর প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া কারো উপস্থিতি নেই। পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, জাল সনদের বিষয়টি ঊর্ধ্বতনদের দৃষ্টিতে আনার চেষ্টা করা হলেও তা কাজে আসেনি। আমার বিরুদ্ধে অভিযোগ এটা যে এইখানে যেহেতু আমি পরীক্ষা নিয়ন্ত্রক, কিছু হলে আমি তো কনসার্ন, তা আমি কাগজ দেখাই দিয়েছি, স্যার আমি আমার দায়িত্ব পালন করছি কিনা দেখেন, এভাবে আমি নিয়ে দেখাইছি। গত 17 বছরে যতজন ডিপ্লোমা ডিগ্রি পেয়েছেন তাদের সনদ যাচাইয়ের পর এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারীদের সনদ ফরেনসিক অডিটের মাধ্যমে যাচাই করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই সনদ বাণিজ্য দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং যারা এর সঙ্গে জড়িত এমন একাধিক ব্যক্তিকে চিহ্নিতও করা হয়েছিল। তবে কোনো রহস্যময় কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুসারে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 60.7%। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 6টা পর্যন্ত। দ্বিতীয় দফায় রাহুল গান্ধী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দেন ভোটাররা। আসামে ট্রেন বন্ধ করে দেয় বিপুল সংখ্যক ভোটারের ভোট না দিতে পারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। 7 ধাপে 41 দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হয়েছে। 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত 88টি আসনে ভোট গ্রহণ হয়। গরম উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। ভারতের নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুসারে বিকাল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গের 3টি আসনে 71.84%, কেরালার 20টি আসনে 63.97%, কর্ণাটকের 14টি আসনে 63.90%, রাজস্থানের 13টি আসনে 59.19% ভোট পড়েছে। এছাড়া মহারাষ্ট্রে 53.51%, উত্তরপ্রদেশে 52.74%, মধ্যপ্রদেশে 54.83%, বিহারে 53.03%, আসামে 70.66%, মণিপুরে 76.06%, ত্রিপুরায় 77.53% এবং জম্মু কাশ্মীরে 67.22% ভোট পড়েছে। ভারতের সংবাদ মাধ্যম বলছে, দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিয়েছেন ভোটাররা। এর মধ্যে রাহুল গান্ধীও অন্যতম। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়েনাড থেকে প্রার্থী হয়েছেন। সেখানে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে সুন্দরম। এছাড়াও রয়েছেন হেমা মালিনী, অরুণ গোভিল সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। ভোট নিয়ে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও আসামে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে। এর আগে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয় 19শে এপ্রিল। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। সাদি মোহাম্মদকে গানে গানে স্মরণ করেছে তারই গড়া সাংস্কৃতিক সংগঠন রবি রাগ। ছায়ানট মিলনায়তনে স্মরণ সভায় তার কীর্তি তুলে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা। তারা বলেন, সাদি মোহাম্মদ সবার হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। শান্তিনিকেতন থেকে দীক্ষা নিয়ে সাদি মোহাম্মদ নিজ উদ্যোগে গড়ে তোলেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রবি রাগ। প্রায় 1.5 মাস আগে নন্দিত এই শিল্পী চিরতরে চলে গেছেন। চলে গিয়েও তিনি আছেন সবার হৃদয়ে। তার স্মরণে রবি রাগের এ আয়োজন। সুরের মায়া ছড়িয়ে যাক সবার মনে, এমন প্রত্যাশা রবি রাগ পরিবারের। সাদি চলে গেছে, কিন্তু সাদিকে যারা সবাই আন্তরিকভাবে চিনত এবং অনেকের কাছে সে খুবই নিজের আপন হয়েছিল। সবাই ভাবতো, একজন ভাবতো যে সাদি বোধহয় তাদেরই একার লোক, কিন্তু সাদি এরকমভাবে গড়ে তুলতো সবাই, সে নিজেও জানতো না। সেই সুর চর্যাপদ থেকে শুরু করে তারপর ভারতীয় সঙ্গীতের, হিন্দুস্তানি সঙ্গীত, সেটার প্রভাব কীভাবে বাংলা গানে পড়লো বা সেটার ইতিহাস এত সুন্দর করে, এত অভিজ্ঞভাবে, এরকম আমি আর দেখি নাই কোথাও। সাদি মোহাম্মদ থাকবেন সবার মনে। চির উজ্জ্বল এ মানুষটি বেঁচে থাকবেন সঙ্গীত প্রিয় মানুষের কাছে। এই যে সকলের স্মরণ সভা করি,
কিন্তু সাদিদার স্মরণ সভা করব এইটা বোধহয় কখনো মনের কোণাতেও কখনো একটু উকি দেয়নি। সাদি ভাইয়ের যেটা বিশাল একটা ভরাট কণ্ঠ, ভরাট তার যে গলা এবং রবীন্দ্রসঙ্গীতকে গাওয়া এমনভাবে যেটা কিন্তু অনেক মানুষের মাঝে কিন্তু পৌঁছে দেওয়া, এটা কিন্তু তার একটা অনবদ্য কিন্তু অবদান। লাখো শ্রোতা ভক্ত অনুরাগীদের শোকের সাগরে ভাসিয়ে গত 13ই মার্চ চিরতরে বিদায় নেন সাদি মোহাম্মদ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে যাতে সংঘাত না হয় সে চেষ্টা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের বিষয়ে দলীয় যে নির্দেশ রয়েছে তা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সীমান্তে বাংলাদেশি হত্যা ও দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার রাজধানীতে পৃথক এই কর্মসূচিতে নেতারা এই ঘোষণা দেন। তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে সকালে রাজধানী শান্তিনগরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন মহানগরের আহ্বায়ক আব্দুস সালাম। সীমান্ত হত্যা বন্ধ ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে গণতন্ত্র ফোরাম। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে গণতন্ত্র হত্যাকারীদের সহযোগিতা ও সমর্থন দিচ্ছে ভারত। আধিপত্যবাদ আজকে আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের দাবি, যদি বন্ধু হও, যদি আমাদের প্রিয় ব্যক্তি হও, যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্ধু হয়ে থাকো, সীমান্তে হড় গুলি কেন? পটুয়াখালী মহিপুরের শিববাড়িয়া নদীতে একটি মাছ ধরার ট্রলার থেকে নিষিদ্ধ 50 মণ শাপলা পাতা মাছ, 1 মণ হাঙ্গর ও 7.5 মণ পিতম্বর মাছ জব্দ করেছে কোস্টগার্ড। উদ্ধারের পর বন বিভাগের উপস্থিতিতে রাতেই মাছগুলো মাটি চাপা দেয়া হয়। সে সময় জেলেদের কাছ থেকে শাপলা পাতা মাছ আর ধরবে না এই মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয় ট্রলারটি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলা পাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। সাগরের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। তানজানিয়া বন্যা ও ভূমিধসে কমপক্ষে 155 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 200-রও বেশি মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধসে ওই হতাহতের ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগ এরই মধ্যেই প্রায় 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এল নিনোর প্রভাবে এই প্রবল বৃষ্টিপাত বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজলিওয়া। তিনি সতর্ক করেছেন, মে মাস পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ভারী বর্ষণ প্রতিবেশী দেশ কেনিয়া এবং বুরুন্ডিতেও হচ্ছে। এর ফলে এই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে এ সপ্তাহে 10 জনেরও বেশি মানুষ মারা গেছেন। আর গত মার্চ মাস থেকে দেশটিতে কমপক্ষে 45 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। বুরুন্ডিতে ভারী বর্ষণে প্রায় 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব শুরু হয়েছে। দুদিনের উৎসবে বাংলাদেশ ও ভারতের 10টি নাটক মঞ্চায়ন হবে। সুলতানা হিমু জানাচ্ছেন। প্রতিবন্ধী নাট্য ও শিল্প চর্চায় এক যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল। এর ধারাবাহিকতায় শুরু হলো দেশের প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব। দুদিনের উৎসবের প্রথম দিন শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে অদম্য প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মী ভ্যালোরি টেলর। এটা একটা সুন্দর উদ্যোগ। এই মুহূর্তে আমি সবাইকে সাধুবাদ দেব যারা এটার সাথে সম্পৃক্ত, যারা এর সাথে যোগাযোগ, সবাইকে আমি ধন্যবাদ এই কারণে দিব যে এই শ্রেণীর লোকগুলোকে তুলে আনা। আমি মানুষকে আনন্দ দিবার জন্য, বিনোদন দিবার লেগে কাউরে বিরক্তও করি গান গায়া। এইভাবে আমি আর কি জীবনযাপন করি, মানে গান শেখার উদ্দেশ্য মানুষকে ভালো লাগানি। Right. Yeah, and I think personally it's wonderful because there's so many different aspects and so many different disabilities, and together it makes a most unusual item for people to come and really enjoy and really learn something from it. আয়োজকরা বলেন, উৎসবে প্রতিবন্ধী শিল্প সংগঠন সুন্দরমের 9টি প্রযোজনা সহ থাকছে কলকাতার একটি প্রযোজনা, সেমিনার ও চলচ্চিত্র প্রদর্শনী। সুন্দরের অর্থ হচ্ছে ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। আমরা ওদেরকে সুন্দর বলি না, কিন্তু আমরা মনে করি যে তারা সুন্দর। এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা বলেছি সকলে মিলে সকলের সাথে মানবিক বিশ্ব গর্ব, এটা হচ্ছে আমাদের স্লোগান। বিকেলে মূল অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। উদ্বোধন শেষে প্রতিবন্ধী শিল্পীদের অভিনয়ে নৈশব্দে 71 নাটকটি মঞ্চায়ন করা হয়। আমি মনে করি এই যে সাংস্কৃতিক চর্চা, সেই চর্চায় বিশেষ করে নাট্য চর্চায় তাদের পক্ষে যে সবই করা সম্ভব, যেটা আজকের এই উৎসবের মধ্য দিয়ে, আজকালের উৎসবের মধ্য দিয়ে আমাদের সামনে এটিকে নিয়ে আসা হবে এবং ওই যে কত কিছু তারা পারেন এবং কত ভালোভাবে পারেন সেটি আমাদের সামনে তারা তুলে ধরবেন। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত শিল্পকলা একাডেমিতে এই উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। খুলনায় দেশের অন্যতম শ্রেষ্ঠ 2 জাতের ধান চাষে ভালো ফলন হয়েছে। মাঠ পর্যায়ে প্রথমবারের মতো ব্রি ধান 104 এবং বিনা ধান 25-এর এমন ফলনে কৃষকের মধ্যে নতুন আশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আশা করছে নন হাইব্রিড এ জাত দুটির রোগবালাই মুক্ত প্রিমিয়াম কোয়ালিটির চিকন, লম্বা ও সুগন্ধি চাল বাসমতির বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাবে। আরও জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। চলতি বড় মৌসুমে খুলনার ডুমুরিয়ার কার্তিকডাঙ্গা বিলে দূর থেকে দেখলে মনে হয় কেউ পাটিতে ধান বিছিয়ে দিয়েছে। ধানের ভারে নুয়ে পড়েছে গাছ, লম্বা ছড়ায় চিকন সুগন্ধি। ব্রি ধান 104 এবং বিনা ধান 25-এর রোগবালাই হয়নি বা বাতাসে হেলে পড়েনি। স্বল্প সময়ে ধান পাকায় কৃষক দ্রুত ঘরে তুলতে পারবেন। আমি তো লাগাবো, তো ধানটা দেখতে আসলাম যে ধানটার গ্রোথ খুব ভালো এবং বাল সল্ট খুব লম্বা, যাতে আগামীতে এই ধানটা লাগাতে পারি তার জন্য আসলাম। এর ধানের যে গুণগত মান এবং প্রিমিয়াম কোয়ালিটির যে রাইস, এটা এই ধান থেকেই বিনা 25 ধান থেকে পাওয়া সম্ভব। ফলন হেক্টরে 8 টন ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদী এই ধান চাষের উদ্যোক্তা বলেন, শ্রেষ্ঠ এই জাত দুটি হারিয়ে যাওয়া বালাম ধানের চেয়ে এক ধাপ উন্নত। বিনা 25 আর বিরি 104, যেটা এবার ল্যান্ডিং প্রথম আবাদ হচ্ছে সারা দেশে, তার ভিতরে আমি এখানেও করেছি। এর ভিতরে বিনা 25 গতবার কিছু করেছিলাম প্রথম, তো সেটা চাল খেয়ে আমি দেখলাম যে খুব বেস্ট কোয়ালিটি। বাংলাদেশে যত ধান এবং চাল আছে তার ভিতরে আমার কাছে মনে হয়েছে যে এই দুটো জাতই, এবার যে দুটো জাত করলাম বিনা 25 এবং বিরি 104, এই দুটোই শ্রেষ্ঠ জাত এ পর্যন্ত। গবেষকরা বলছেন এই ধানের দাম অন্য জাতের ধানের চেয়ে প্রতি মনে 300 থেকে 400 টাকা বেশি হবে। ফলে কৃষক লাভবান হবে এবং জাত দুটি কৃষকের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়বে। চিকন প্রিমিয়াম কোয়ালিটির কারণে কৃষক এটা চাষে আগ্রহী আর কি। তা গত বছর যেহেতু আমাদের এটা রিলিজ হয়েছে 23-এ,
এই বছর বীজের পরিমাণ কম থাকায় আমরা সেভাবে ডিসিমিনেট করতে পারিনি, কিন্তু পার্টনার প্রকল্পের আওতায় আমরা খুলনা, যশোর, সাতক্ষীরা বিভিন্ন এলাকায় আমরা এটা প্রদর্শনী আকারে কৃষকের মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা কৃষক পর্যায় থেকে অনেক চাহিদা পাচ্ছি, যেটা আগামীতে এটার ব্যাপক চাহিদা আছে, যেটা আগামী বড় সিজনে এটার অনেক উৎপাদন বেড়ে যাবে। কৃষক এটা খুবই খুশি এই সিজনে চাষাবাদ করে। আমরা অলরেডি বিভিন্ন কৃষকের কাছ থেকে আমরা খোঁজ নিছি এবং কৃষি অফিসার এদের কাছ থেকে খোঁজ নিছি এবং তারাও আমাদের খোঁজ জানাইছে, তারা এটা কৃষক পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। বৃধান 104 এবং বিনাধান 25-এর ফলনে এলাকায় কৃষকের মাঝে সাড়া পড়েছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের নড়িয়া এবং সখীপুরের স্থায়ী বাঁধগুলো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। উৎসব কিংবা অবসরে নদী আর প্রকৃতির সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসেন মানুষ। জাজিরার রূপসী বাংলা এভিনিউয়ের কাজ শেষ হলে এই অঞ্চলে নদীভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে আশা করছেন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। আরও জানাচ্ছেন SM মুজিবুর রহমান। 5 দশকেরও বেশি সময় প্রতি বর্ষায় পদ্মা পাড়ের জনপদে কেবলই দেখা যেত নদী ভাঙনের তাণ্ডবের করুণ চিত্র। 2019 সালে মুরফতগঞ্জে স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণের পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট। 2018 সাল পর্যন্ত পদ্মার ভয়াবহ ভাঙনের আতঙ্কের জনপদ ছিল এটি। মাত্র 6 বছরের ব্যবধানে 5 দশকেরও বেশি সময় থেকে ভাঙন কবলিত জয় বাংলা এভিনিউ এখন বিনোদন কেন্দ্র। সখীপুরের সোনার বাংলা এভিনিউ ও জাজিরার রূপসী বাংলা এভিনিউয়ের কাজ শেষ হলে এই জনপদের মানুষ শুধু পদ্মার স্থায়ী ভাঙন থেকেই রক্ষা পাবে না, এই অঞ্চলটি হয়ে উঠবে বিনোদন কেন্দ্র। সেই প্রত্যাশার প্রহর গুনছে শরীয়তপুরবাসী। শহুরে জীবনের ছুটে চলার ক্লান্তি দূর করতে অনেকেই ছুটে যাচ্ছেন নদী তীরে। আমরা এই জায়গাটাকে খুব ভয় পাইতাম, নদী ভেঙে গেছে, সকালে বাড়ি ঘর। এখন এই জায়গাটা এত সুন্দর হয়েছে, দেশ বিদেশে সবাই ঘুরতে আসে। যে কোনো বন্ধ উৎসবে আমরা এখানে আসি। আগে এরকম ছিল না, এখন নতুন করে করছে, তাতে মানুষজন আসছে, সবাই এনজয় করছে। শরীয়তপুর জেলার সব থেকে বড় বিনোদন কেন্দ্র হচ্ছে এই জয় বাংলা এভিনিউ। ভাঙন কবলিত এলাকা আজকে পর্যটন এলাকায় পরিণত হয়েছে। এর আগে এসেছিলাম, এরকম ছিল না। এখন দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর পরিবেশটা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসতেছে। নদীভিত্তিক বিনোদন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হয়েছে এসব বাঁধ ঘিরে। সোনার বাংলা এভিনিউর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রূপসী বাংলার কাজ খুব শীঘ্রই শুরু হবে। এই সমস্ত কাজগুলো যখন শেষ হবে তখন এই এলাকা শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, পাশাপাশি এটি নদীভিত্তিক একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে। পদ্মা সেতু থেকে জাজিরার রূপসী বাংলা, নড়িয়ার জয় বাংলা, সখীপুরের সোনার বাংলা, এই 30-32 কিলোমিটার হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা পর্যটন কেন্দ্র। স্থায়ী রক্ষাবাদের হাত ধরে বদলে যাবে পদ্মাপাড়ের জনপদের জীবন জীবিকা, এমন প্রত্যাশা স্থানীয়দের। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির পরে জানাচ্ছি। আপনার কাশীর আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। পাবনা সাঁথিয়া উপজেলার বাণিজ্য কেন্দ্র কাশীনাথপুরে অগ্রণী ব্যাংকে 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাখা ম্যানেজার সহ 3 কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিসের একটি অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে গেলে এই বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম ধরা পড়ে। দিনভর অডিট কার্যক্রম শেষে রাতে কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ম্যানেজার সহ 3 কর্মকর্তাকে আটক করে সাঁথিয়া থানা পুলিশ। আটক কর্মকর্তারা হলেন শাখা ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর। পরবর্তীতে এ বিষয়ে দুদক আইনি ব্যবস্থা নেবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সাম্প্রদায়িকতা ও শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ, এই স্লোগানে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে 3 দিনের চতুর্থ জাতীয় গণসংগীত উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর অনুপম সেন। সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিতে উৎসবে বক্তৃতা করেন উদযাপন পরিষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জোটের সাধারণ সম্পাদক আকামুল্লাহ,
উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার AQM সিরাজুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী শ্রেয়সী রায় ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার ও অন্যরা। গণসংঘী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষকে লড়াই করতে উদ্বুদ্ধ করে। গণসংগীত এগিয়ে যাবে, আমরা এগিয়ে নিয়ে যাব। এখানে যারা চট্টগ্রামে আছেন সবাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করব। যেই কারণে আজকে আমরা বলছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আমাদের আবারও সংঘবদ্ধ ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। সুভাষচন্দ্র বোস একবার বলেছিলেন, যখন আমরা যুদ্ধে যাব নজরুলের গান গাইব, নজরুলের কবিতা পড়ব, যখন যুদ্ধে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী এবং 12 জন সংসদ সদস্য ও মন্ত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম GC কনভেনশন সেন্টারে সংবর্ধনার আয়োজন করে। অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক FBCCI-এর সভাপতি মাহবুবুল আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, হুইপ সাইমন সরওয়ার কমল, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম এবং অন্যরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পরে জানিয়ে দিচ্ছি। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন কলেজটির অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা বলেছেন, সরকার চাইলেও কলেজের কয়েকজন শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য অনিয়ম চালিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটির সরকারিকরণে বাধা দিচ্ছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অভিভাবকদের অর্থের চাপ কমাতে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি উপজেলায় একটি করে মেয়েদের কলেজকে সরকারিকরণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে 1966 সালে প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারি করার প্রস্তাব 2019 সালের 17 অক্টোবর অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেও এখনও কলেজটি সরকারি না হওয়ায় অভিভাবকদের প্রতি মাসে কয়েক গুণ অতিরিক্ত অর্থ গুনতে হয়। এ অবস্থায় প্রতিষ্ঠানটি দ্রুত সরকারি করার দাবিতে রাজধানীতে মানববন্ধন। কলেজ কর্তৃপক্ষ, এখানকার যে গভর্নিং বডি, আমরা যারা অভিভাবক, আমরা মনে করি সম্ভবত এখানে তাদের কোনো কোটারি স্বার্থের বিষয় আছে আর কি। এটা যাহাতে সরকারিকরণ দ্রুত গতিতে হয় সেই দাবি আমাদের। যদি সরকারিকরণ হয় তাহলে তো কিছু বেতন দেয়া, এখানে অনেক ছাত্রী লেখাপড়া করতে পারবে। শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করা মহা অন্যায়। 25 টাকা বেতনে পড়তে চাইছিলাম, এখন সেখানে আমরা 1300 টাকা বেতনে পড়তে হচ্ছে। একজন সরকারি শিক্ষার্থী যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, আমরাও সেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে চাই। আমরা চাচ্ছি যেন আমাদের আবেদনটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। সরকারি করতে একাধিক নির্দেশ বাস্তবায়ন হলেও কলেজ কর্তৃপক্ষ কলেজের সম্পদ সরকারের কাছে বুঝিয়ে দিতে ডিড অফ গিফট এখনো সম্পাদন করেনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। উন্মোচন করা হলো শুটকির রেসিপি ম্যাগাজিন শুটকির 101, যেখানে সেরা শুটকি রাঁধুনিদের রান্না করা ঐতিহ্যবাহী 101টি শুটকির রেসিপি রয়েছে। শুটকিজ বিডির আয়োজনে বেশ কিছুদিন আগে সারা দেশ থেকে সেরা শুটকি রাঁধুনিদের এক প্রতিযোগিতায় অংশ নেন বেশ কিছু প্রতিযোগী। সেই সেরা রাঁধুনিদের বাছাই করা শুটকি রান্না নিয়েই এই ম্যাগাজিন। বইটিতে শুটকি কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা যায় সেসব বিষয়ও তুলে ধরা হয়েছে।
এবারে খেলার খবর।